মা শিলা, শিলা, এদিকে আয় তো মা। কি হয়েছে মা? ডাকছো কেন? কোথায় ছিলি তুই? কতবার তোকে ডাকতে হলো, আমার কথা কি তুই শুনতে পাস না? মা, আমি তো গাছ লাগাচ্ছিলাম, তাই তো শুনতে পারিনি। সারাদিন শুধু গাছ লাগাস, এত গাছ লাগিয়ে কি হবে শুনি? তার চেয়ে আমার সাথে রান্না করতে বস, রান্না করা শিখলে কাজে লাগবে পরে। না মা, আমি কোনো রান্না করতে পারবো না। রান্না করার চেয়ে গাছ লাগাতেই আমার বেশি ভালো লাগে। এ কথা বলে শিলা সেখান থেকে চলে গেল আর গাছ লাগাতে লাগলো। এসব দেখে শিলার মা বলল, এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব? আমার যে কোনো কথাই শুনতে চায় না, সারাদিন এই গাছগুলোর সাথে পড়ে থাকে। যাই সকালে রান্নাটা করে ফেলি। এরপর শিলার মা রান্না করে আর খাবার খেয়ে বাইরে চলে যায়। শিলার মায়ের একটু ভ্যান গাড়ি ছিল। সে ভ্যান গাড়িতে লুচি বানাতো আর সেগুলো বিক্রি করত। লুচি খেয়ে যান, লুচি। আসুন দাদা বৌদি, খেয়ে যান, খেয়ে যান। আরে, তোমায় এই গ্রামে নতুন দেখছি। তুমি এগুলো কি বিক্রি করছো? হ্যাঁ দাদা, আমি তো প্রতিদিন অনেক গ্রামে যাই, আবার রাস্তায় রাস্তায় এই লুচিগুলো বিক্রি করি। ওহ, এগুলো লুচি? তা আমায় দাও তো, খেয়ে দেখি তোমার হাতের লুচি কেমন খেতে। আচ্ছা দাদা, দিচ্ছি। এই নিন দাদা। উম, আরে বাহ, লুচিগুলো তো দারুণ খেতে। আমাকে কিছু লুচি প্যাকেট করে দাও। এরপর রাধা আরো কিছু লুচি প্যাকেট করে লোকটিকে দিয়ে দিল। আর সেই লোকটি টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। আজকের দিনটা বুঝি ভালোই, প্রথমেই অনেকগুলো টাকা পেলাম। যাই সামনে গিয়ে ডাকতে থাকি, তাহলে আরো কিছু লোক চলে আসবে। এই বলে রাধা ডাকতে লাগলো আর লুচি বিক্রি করতে লাগলো। তারপর বাড়িতে চলে এলো। রাতের বেলা রাধা তার মেয়েকে বলল, হ্যাঁ রে মা, তুই খাবার খেয়ে নিয়েছিস তো? না মা, আমি খাবার খাইনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো এবার খাবার খেয়ে নেই। আচ্ছা ঠিক আছে, চল। এরপর তারা মা মেয়ে খাবার খেয়ে নিল। পরদিন সকালে আবার ভ্যান গাড়ি নিয়ে বাহিরে বেরিয়ে পড়লো। আর রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি এসে রাধার গাড়িতে লাগিয়ে দিল। আর এই অ্যাক্সিডেন্টের কারণে রাধা মারা গেল। রাধাকে বাড়িতে নিয়ে আসা হলো। মা, এ তোমার কি হয়ে গেল মা? এবার আমি কিভাবে একা থাকবো? আমায় একা করে তুমি চলে গেলে। আরে, এভাবে কান্না করিস না। ভগবানের কাছে সবকিছু ছেড়ে দে, তিনি তোকে সাহায্য করবে। শিলা তার মায়ের পাশে বসে কান্না করছিল আর সবাই তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপর শিলার মায়ের শেষ সৎকার করানো হলো। এভাবেই কেটে গেল বেশ কয়েক মাস। এখন শিলা বড় হয়ে গেছে। শিলা বড় হওয়ার সাথে সাথে শিলার গাছগুলো বড় হয়ে যায়। আম গাছের নিচে বসে শিলা কান্না করতে থাকে আর বলতে থাকে, মা, তোমার কথা যে আজকে আমার ভীষণ মনে পড়ছে। কান্না করিস না শিলা। কে কে কথা বলে? আমি আম গাছ। তুই যে আমাকে তোর যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিস, আজ আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু তোর কষ্ট আমি সইতে পারছি না। এরপর সেই আম গাছ আর শিলা কথা বলতে থাকে। শিলার সুখ দুঃখের সাথে আম গাছ হয়ে যায়। শিলাকে একটি ছেলে পছন্দ করে আর তার সাথে শিলার বিয়ে হয়ে যায়। আর শিলা তার স্বামীর কাছে চলে যায়। শিলার স্বামী বনে বনে গিয়ে কাঠ কাটতো। হ্যাঁ গো, তুমি কাঠ কাটতে যাবে না? রান্না করার মতো কোনো কাঠ নেই, তাড়াতাড়ি কাঠ কেটে নিয়ে আসো। হ্যাঁ, এখনই যাচ্ছি। এরপর শিলার স্বামী কাঠ কাটতে চলে যায়।
আর কাঠ কাটতে শুরু করে। আর সেই সময় একটি গাছ কথা বলে ওঠে। না না, আমাকে কেটো না। আমি এখানে অনেক বছর ধরে আছি আর শেষ অবধি পর্যন্ত থাকতে চাই। আরে এই গাছ তো কথা বলতে পারে। এই গাছ বিক্রি করলে তো অনেক টাকা পাবো। এ কথা বলে যখনই গাছ কাটতে ধরে তখনই শিলার স্বামী আম গাছ হয়ে যায়। আরে এ কি, এ আমার কি অবস্থা হয়েছে? আমি তো গাছ হয়ে গেলাম। আমি তোকে বলেছিলাম আমাকে কাটিস না, তবু তুই আমাকে কাটতে ধরেছিলি, আর এজন্যই তোর এই শাস্তি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। না, তোর কোনো ক্ষমা নেই। এদিকে আস্তে আস্তে রাত হয়ে যায়, কিন্তু শিলার স্বামী বাড়ি ফিরে আসে না। আর শিলা দুশ্চিন্তায় পড়ে যায়। আরে এ কি, সে যে এখনো বাড়ি ফিরছে না, কোনো বিপদ হয়নি তো? এভাবে সারা রাত পার হয়ে যায়। দুদিন কেটে যাওয়ার পরও যখন শিলার স্বামী বাড়িতে আসে না, তখন শিলা তার আম গাছের কাছে যায় আর বলে, গাছ বন্ধু, আমায় তুমি সাহায্য করো। আমার স্বামী যে দুদিন থেকে বাড়িতে আসছে না, জানি না ওর কি হয়েছে। তুই কোনো চিন্তা করিস না, আমি সব জানি তোর স্বামীর কি হয়েছে। তোর স্বামীকে একটি গাছ তার অভিশাপে আম গাছ বানিয়ে দিয়েছে। আমার স্বামী তাহলে আম গাছে পরিণত হয়েছে? হ্যাঁ রে, তুই যদি তোর স্বামীকে মানুষ রূপে ফিরে পেতে চাস তাহলে তোকে ওই আম গাছের কাছে যেতে হবে। তার কাছে গেলেই তুই তোর স্বামীকে পেয়ে যাবি। আমি তাহলে এখনই যাচ্ছি। এ কথা বলে শিলা সেই বনে চলে যায় আর গাছটির সামনে গিয়ে বলতে থাকে, গাছ কোথায় তুমি? তুমি আমার স্বামীকে মুক্ত করে দাও। আমি তোমার কাছে সব কিছুর জন্য ক্ষমা চাইছি। ও, তাহলে তুই এই আম গাছের বউ? তুই তোর স্বামীকে বাঁচাতে এসেছিস? হ্যাঁ, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার স্বামী কখনো আর এরকম কাজ করবে না। এ কথা বলে শিলা কান্না করতে থাকে। শিলার কান্না শুনে গাছটির অনেক মায়া হয়। ঠিক আছে, তোকে আর কান্না করতে হবে না। তোর স্বামীকে আমি মুক্ত করে দিচ্ছি। এরপর সেই গাছ শিলার স্বামীকে মুক্ত করে দিল। আরে তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আর গাছ, তোমায় অনেক ধন্যবাদ আমায় মুক্ত করার জন্য। আমরা এবার আসি। এরপর তারা ভালোভাবে উপার্জন করে সুখে শান্তিতে দিন কাটায়। আরে ও লালু দাদা, লালু দাদা। কি রে, কি হয়েছে রে? আরে দাদা, নৌকা নিয়ে কবে বের হবে শুনি? আমায় যে একটু ওই পারে যেতে হবে। নদীর পাড়ে গিয়ে দেখি তুমি সেখানে নেই, তাই সোজা বাড়িতে চলে এলাম। হ্যাঁ রে, এই বের হচ্ছিলাম আর তাতেই তুই চলে এলি। চল চল, এবার যাওয়া যাক। চলো যাই তাহলে। এরপর লালু আর সেই লোকটি নদীর পাড়ে চলে এলো আর নৌকা নিয়ে যেতে লাগলো। লালু নৌকার সাহায্যে সবাইকে এপার থেকে ওপারে নিয়ে যেত। এই যে এসে পড়েছি, যা এবার তোর কাঁধে চলে যা। এই নাও তোমার টাকা। আমি চললাম, বিকেলে আবার এখানে থেকো, তখন তো বাড়িতে যেতে হবে। আমি তো সারা দিন এই নদীর এপার ওপারেই থাকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এরপর সেই লোকটি সেখান থেকে চলে যায় আর লালু সারাদিন তার কাজ করতে থাকে। আস্তে আস্তে রাত হয়ে যায়। তখন লালুর বউ তার মেয়েদেরকে বলে, কি রে, তোদের বাবা তো এখনো এলো না, রাত তো অনেক হয়েছে। আরে মা, তুমি বাবাকে নিয়ে এত ভেবো না তো। দেখবে বাবা ঠিক সময়ে চলে আসবে। ওই দেখো, বাবা চলে এসেছে। আমি গিয়ে দরজাটা খুলছি। কি ব্যাপার বাবা, তুমি আজ এত দেরি করলে যে? নদীর পাশে যে রাস্তাটা আছে
সেই রাস্তাটার একটু সমস্যা হয়েছে, যার কারণে সব গাড়ি চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। আর এজন্যই সবাই নদীপথে যাতায়াত করছে। আর সেখানে তো শুধু আমারই নৌকো আছে, তাই সবাইকে দিয়ে আসতে হলো। ও, এজন্যই বুঝি তোমার এত দেরি হলো আসতে। হ্যাঁ রে মা, তাদের সবাইকে নিয়ে আসতে হলো যে। এবার আমায় কিছু খেতে দে তো মা, আমার অনেক খিদে পেয়ে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমায় খাবার দিচ্ছি। এরপর লালুর মেয়ে লালুকে খাবার খেতে দেয় আর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা একে মা, বাবা এখনো ঘুম থেকে উঠছে না কেন? বাবার কি কিছু হয়েছে নাকি? আমি তো রান্না করছি, তুই গিয়ে একটু দেখে আয়। এরপর মনীষা তার বাবার কাছে যায় আর বাবার কপালে হাত দিয়ে দেখে। আরে, এ কি, বাবার শরীর তো অনেক গরম, বোধহয় জ্বর এসেছে। মাকে গিয়ে বলে আসি। মা, ও মা, বাবার শরীরে তো অনেক জ্বর, এজন্যই বাবা বিছানা থেকে উঠতে পারছে না। কি বলিস? তাহলে তো তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এরপর তারা ডাক্তারের কাছে যায় আর লালুর চিকিৎসা করায়। এক সপ্তাহ পার হয়ে যায় কিন্তু লালু সুস্থ হয় না। তোর বাবা যে এখনো সুস্থ হচ্ছে না, এবার সংসারের হালটা কে ধরবে? কি যে হবে এবার আমাদের? আমাদের বুঝি না খেয়ে থাকতে হবে। তুমি কোনো চিন্তা করো না, বাবার কাজটা না হয় আমি করব। তুই কি মাঝের কাজ করবি নাকি? না না, এসব কাজ করতে হবে না, মাঝের কাজ শুধু ছেলেরাই করে। তুমি এসব নিয়ে ভেবো না তো, আমি সব কিছু করতে পারবো। না মা, আমি দিদিকে একা যেতে দেব না, দিদির সাথে আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু এত করে বলছিস, তাই কাল থেকে কাজ শুরু করে দে। তোদের বাবা সুস্থ হলে সেই এই কাজটি করবে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি বাবার খেয়াল রেখো। পরদিন সকালে তারা দুই বোন মিলে নদীর পাড়ে চলে গেল। তারা দুই মাঝি বোন মিলে কাজ করতে লাগলো, সবাইকে নৌকা নিয়ে নদী পারাপার করাতে লাগলো। হ্যাঁ দিদি, তুমি তো অনেকক্ষণ থেকে বৈঠা বাইছো, এবার আমাকে দাও, তোমার তো হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার তুই কর তাহলে। এরপর তারা দুই বোন এক এক করে কাজ করতে লাগলো। এভাবেই অনেকদিন চলে গেল। তাদের উপার্জিত টাকা দিয়েই তাদের সংসার চলতো। আর একদিন রাতে তারা দুই বোন বাড়ির দিকে আসতে লাগলো। হ্যাঁ দিদি, নৌকাটি এবার ভালোভাবে বেঁধে রেখে দি, রাত যে অনেক হলো, বাড়িতে যেতে হবে। হ্যাঁ চল, বাসায় যাই এবার। বাঁচাও, বাঁচাও আমাকে, আহ, বাঁচাও। আরে, কে এভাবে বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে? দিদি, চল তো ওইদিকে গিয়ে দেখি। এরপর তারা দুই বোন মিলে আওয়াজ শুনে শুনে সেই দিকে যেতে লাগলো। তখনই সেখানে এক বৃদ্ধকে দেখতে পেল। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখতে পেল। আরে, এ যে এক বৃদ্ধ লোক, আর আপনার কি হয়েছে? দিদি, উনি তো অনেক আঘাত পেয়েছে, ওনাকে বাড়িতে নিয়ে চলো। তারা দুই বোন মিলে সে বৃদ্ধ লোকটিকে বাড়িতে নিয়ে এলো। আর সেই লোকটির ভালোভাবে চিকিৎসা করাতে লাগলো, যার কারণে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল। আপনি এবার ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনার মেয়েরা
আমাকে একদম সুস্থ করে দিয়েছে। আপনার মেয়ে দুটো অনেক ভালো। আমি একজন সাধু বাবা, দুজন সন্ত্রাসী আমায় এভাবে আক্রমণ করেছিল। তারা চাইতো না আমি সবার উপকার করি। তারা আমাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। আর আপনার মেয়েরা আমাকে সুস্থ করে তুলেছে। তাহলে তো খুব ভালো কথা। আপনি সুস্থ দেখে আমাদের অনেক ভালো লাগছে। কিন্তু আপনি শুয়ে আছেন কেন? আপনার কি হয়েছে? আমি অনেক দিন থেকে অসুস্থ। আমার মেয়েরা সব চিকিৎসা করিয়েছে, কিন্তু আমি সুস্থ হচ্ছি না। এ কথা শুনে সে বৃদ্ধ তার থলি থেকে কিছু পাতা বের করে দেয় আর বলে, এই পাতার রস করে খেয়ে নেবেন। এবার আমি আসি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল। আর মনীষা তার বাবাকে সে পাতার রস বানিয়ে দিল। লালু 3 দিন সে পাতার রস করে খেলো। আর 3 দিন পর মারে, আমার তো এখন অনেক ভালো লাগছে। আমি তো হাঁটতেও পারছি। আরে বাবা, তাই তো, সেই সাধু বাবার ঔষধি পাতা তো কাজে লাগলো। হ্যাঁ রে মা, এবার আর আমাদের কোনো অসুবিধে হবে না। হ্যাঁ বাবা, আর ওই সাধুকে অনেক ধন্যবাদ, তোমাকে একদম সুস্থ করে দিয়েছে। লালু সুস্থ হওয়ার পর তারা আগের মতো সুখী দিন কাটাতে লাগলো। মা শিলা, শিলা, কোথায় গেলি রে মা? হ্যাঁ বাবা, বলো। তোর রান্না হয়েছে? আমার যে অনেক খিদে পেয়েছে রে মা। হ্যাঁ বাবা, হয়েছে, আমি তোমার জন্য খাবার আনছি। এই বলেই শিলা তার বাবার জন্য খাবার এনে দিল। আর মোড়ল খাবার খেয়ে বাজারে চলে গেল। মোড়লের একটি মেয়ে ছিল। মোড়ল তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। সে গ্রামে বাস করত শিমুল। শিমুল একজন চাষি। সে চাষাবাদ করত। অন্যদিকে শিলা ছিল অনেক কালো, যার কারণে শিলার ভালো ঘরে বিয়ে হচ্ছিল না। একদিন মোড়ল তার কর্মচারীকে বলে, শোন লালু, আমার মেয়ের জন্য ভালো একটা পাত্র নিয়ে আসবি। গরিব হলেও সমস্যা নেই আমার, মেয়ে যেন সুখে থাকে। আচ্ছা মালিক, ঠিক আছে, আমি দিদির জন্য ভালো পাত্র খুঁজে আনবো। এসব বলে মোড়লের কর্মচারী সেখান থেকে চলে গেল। তখনই লালুর সাথে শিমুলের দেখা হলো। আর শিমুল বলে উঠল, আরে ওই লালু দাদা, কোথায় যাচ্ছ তুমি? লালু দাদা। আরে হ্যাঁ রে শিমুল, বল কি বলবি? বলছি যে কোথায় যাচ্ছ এই সময়? মালিকের মেয়ে আছে না শিলা, তার জন্য একটা ভালো পাত্র খুঁজতে হবে রে, এজন্যই বাড়ি থেকে বের হয়েছি। তা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না নাকি? আমিও যে বড় হয়ে গেছি। তুই শিলাকে বিয়ে করবি নাকি রে? শিলা তো অনেক কালো, এজন্য কেউ বিয়ে করতে চায় না।
তবে মেয়েটা অনেক ভালো। হ্যাঁ, আমিও তো জানি শিলা অনেক ভালো, তাই তো আমার কথাটা তোমায় বলে দিলাম। এটা তো খুবই ভালো কথা রে। আমি তাহলে মালিকের সাথে কথা বলে দেখি। আমি কি আর সাথে বিয়ে করতে চাচ্ছি নাকি? মোরলের একটাই মেয়ে, আর বিয়ে হলে সবকিছু আমার হবে। হা 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 হা। এই বলে শিমুল সেখান থেকে চলে গেল। আর মোড়লের কর্মচারী এসব কথা মোড়লকে জানিয়ে দিল। আর মোড়ল কথা শুনে অনেক খুশি হয়ে গেল। আর কদিন পরেই মোড়ল তার মেয়ের সাথে শিমুলের বিয়ে দিয়ে দিল। আর শিলা শিমুলের সাথে সংসার করতে লাগলো। এভাবে অনেকদিন চলে গেল। কি ব্যাপার, তোমায় যে বললাম তোমার বাবার কাছ থেকে কিছু টাকা আনতে, এখনো নিয়ে এলে না যে? সে কি কথা, সেদিন তো কতগুলো টাকা এনে দিলাম, আবার কেন যাব? আর বাবার কাছে এখন কোনো টাকা নেই। টাকা নেই মানে? তোমায় নিয়ে আমি সংসার করছি, এটাই তো অনেক। না হলে তুমি যে কালো, তোমায় তো কেউ বিয়েই করতো না। যদি টাকা এনে দিতে না পারো, তাহলে আমি আরো একটা বিয়ে করব। এসব তুমি কি বলছো? তাহলে আমার কি হবে? যা বললাম মাথায় রেখো। এখন আমি টাকা কোথায় পাবো? বাবার কাছে তো টাকা নেই। বাবার কাছে কিভাবে টাকা চাইবো? না না, আমি পারবো না টাকা চাইতে। শিলা তার স্বামীকে কোনো টাকা এনে দেয় না, যার কারণে শিমুল আর একটা বিয়ে করে নেয়। এসব দেখে শিলা অনেক কষ্ট পায়। আর একদিন শিমুল তার দ্বিতীয় স্ত্রীকে বলে, কি ব্যাপার, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? আমি তোমার ওই স্ত্রীর সাথে একসাথে সংসার করতে পারবো না। সে দেখতে কি কালো, ওর সাথে একই ছাদের তলায় আমি থাকবো না, বুঝলে তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইলো, আমরা আলাদা সংসার করব। পরদিন সকালবেলা শিমুল তাদের জন্য আলাদা করে ঘর উঠালো। আর এখন তার দুই সংসার। এসব দেখে শিলা কান্নায় ভেঙে পড়লো। হায় ভগবান, এ তুমি কোন পাপের শাস্তি আমায় দিচ্ছ? আমি যে আর নিতে পারছি না। মারে, আমি সব শুনেছি। চল মা, তুই আমার সাথে চলে আয়। বাবা, বাবা তুমি এখানে? হ্যাঁ রে মা, তোকে আর এখানে থাকতে হবে না, তুই আমার সাথে চল। না বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। এ যে আমার স্বামীর সংসার, এ সংসার ছেড়ে আমি কোথাও যাব না বাবা। এ কি, আর তোর একা সংসার রে মা? তোর স্বামীর যে এখন দুই সংসার হয়ে গেছে। ভগবান আমার কপালে যে এটাই রেখেছে বাবা। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি ভালো আছি। তুমি চলে যাও বাবা। এ কথা শুনে শিলার বাবা সেখান থেকে চলে গেল। শিলা এভাবেই একা হাতে সংসার চালাতে লাগলো। ও
অন্যদিকে শিমুল তার দ্বিতীয় স্ত্রীর সাথে অত্যাচার করতে লাগলো। কি হলো? টাকা কই এনেছো? আমার জমিতে সার দিতে হবে। তোমায় না বলেছিলাম টাকা নিয়ে আসতে? টাকা কি গাছে ধরে নাকি যে তুমি বলবে আর আমি তোমায় এনে দিব? কোনো টাকা নেই আমার কাছে। শিমুল তার স্ত্রীকে অনেক কথা শোনায়। তখন শিমুলের দ্বিতীয় স্ত্রী সবটা বুঝতে পারে। ও, তাহলে এই টাকার জন্যই আমাকে বিয়ে করে এনেছিল, আর এজন্যই দিদির সাথে এমন করেছে। আর আমি কি না দিদিকে আলাদা করে দিলাম? এ কথা বলে সে শিলার কাছে চলে গেল আর বলতে লাগলো, দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যে তোমার সাথে অনেক অন্যায় করেছি। না না ছোট, এভাবে বলিস না। তোদের কোনো দোষ নেই, সব দোষ যে আমার কপালের দোষ। আমার কারণেই এসব কিছু হয়েছে। দিদি, তোমাকে আর একা থাকতে হবে না। এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে, আর দেখবো সে কি করে আমাদের সাথে অত্যাচার করে। এরপর শিলা তাদের সাথে চলে যায়। এরপর থেকে শিমুল কিছু বললেই তারা দুই বউ রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, যার কারণে শিমুল তাদেরকে আর কিছু বলতে পারে না। এরপর থেকে তারা সবাই একসাথে সুখে